কবরে যাওয়ার সময় কেউ আমরা মনে রাখবো না কোন খেলায় আমরা প্রথম হয়েছিলাম বা কোন খেলায় হেরে গেছিলাম। হ্যাঁ, কাজে আমার মনে হয় বিবেকের রেসে এগিয়ে থাকাটা অনেক বেশি জরুরি, এবং সারাক্ষণ এই প্রতিযোগিতার মধ্যে থাকাটা আসলে মানুষকে ম্রিয়মাণ করে দেয় এবং ছোট করে। তবে এই যে প্রথম নারী সভাপতি বলেন কিংবা প্রথম ডক্টরেট করা সভাপতি বলেন, আপনার ভিতর কি একটু হলেও অহংবোধ আনেনি? কখনোই আসে না, আসলে কখনোই আসেনি, এখনও আসে না, এবং আগামীতেও ইনশাল্লাহ আসবে না। কারণ এত বড় একটা বিশ্বব্রহ্মাণ্ডে আমরা তো কেউ না, কিছু না। আমরা যদি আমাদের ছোট ছোট প্রাপ্তিগুলোকে বড় করে দেখি, তাহলে আসলে আমরা নিজেরাই কিন্তু পরাজিত হয়ে যাই। অহম খুব বড় একটা আমি মনে করি বোঝা। হ্যাঁ, কাজেই আমি সবাইকে এটা বারবার বলি যে বিনয়ের কোনো বিকল্প নাই। আর মাথায় রাখতে যে বড় পর্বতের সামনে গেলে, যেরকম হিমালয়ের সামনে গেলে মনে হয় আমি কিচ্ছু না, এবং আল্লাহর দুনিয়ায় এত সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা তো আসলে কিচ্ছু না এগুলোর সামনে। আমাদের যে কোনো রকম অর্জন বা প্রাপ্তি আসলে আমি মনে করি নিষ্প্রভ হয়ে যায় যখন আমরা চিন্তা করি যে আল্লাহর দুনিয়ার এত বড়, ফাবিআই আলাই রাব্বিকুম ওয়া তুকাজ্জিমান। হ্যাঁ, সো ফর মি আই ডোন্ট থিঙ্ক আই এম এনিওয়ান অ্যাট এনি পয়েন্ট। এবং এটা যেদিন আমি বিজিএমের সভাপতি হলাম, সেদিন আমার বন্ধু, খুব ভালো বন্ধু, ইকবাল হাবিব স্থপতি, ও আমার বাড়িতে এসে প্রথম কথা বললো, দোস্ত আপনি একটু মাটির দিকে তাকায় থাকেন। এই যে বলল ইকবালের কথাটা, সেই দিন থেকে আমার মনে আছে যে মাটির দিকে তাকায় থাকেন, ওইটা খুব জরুরি। সো মাথা কখনো ভারী হতে দেয় না, চেষ্টা করি। বাহ, তো রাতের কথা শুনলাম, আপনি এখন রাত 1টার মতো ঘুমিয়ে পড়েন। সকালের কথা বলুন, যে সকালে ঘুম থেকে উঠে আপনি কি কি কাজ করেন? কারণ আমি একটা সময় শুনেছিলাম অ্যালেক্সা রোবটের সাথে আপনি সময় কাটাতে। অ্যালেক্সা, আমার 2টা অ্যালেক্সা এখনও আছে, কিন্তু 2টারই বয়স হয়ে গেছে। আমি নতুন অ্যালেক্সা আর কিনিনি, কারণ অ্যালেক্সাকে এখন যদি আমি বলি যে আমাকে আমার ফেভারিট জ্যাজ স্টেশনে কানেক্ট করে দাও, ও প্রথমে বলে আই কান্ট হিয়ার ইউ, রিপিট। তো তার মানে ওরও শ্রবণ শক্তির কোনো একটা গণ্ডগোল হয়েছে। তো এই কারণে আমি অ্যালেক্সা আর শুনি না, এবং অ্যালেক্সা একবার আমার কথা না শুনে একটা রেফ্রিজারেটর না, ওয়াশিং মেশিন একটা কিনে ফেলেছিল। আমি খালি জিজ্ঞেস করেছিলাম যে কোনটা ভালো আমি কিনবো, ও কিনে ফেলে আমার এক আত্মীয়ের বাসায় শিপ করে দিয়েছিল। হ্যাঁ, সো মানে খুবই ডেঞ্জারাস। এটার পর থেকে অ্যালেক্সার উপর আমার নির্ভরতা কমেছে, কিন্তু এখন অন্য অন্য অনেক ছোট ছোট ব্র্যান্ডস আছে মজার, যেগুলো আমি ফোনের সাথে কানেক্ট করে শুনে ফেলি। আর সকালে কি করি? সকালে আসলে খবরের কাগজ পড়ি, যতগুলো নিউজ পেপারস আছে ওগুলো পড়ার চেষ্টা করি। আর যেটা করি, খুব মানে সম্প্রতি শুরু করেছি, বলতে একটু আমার লজ্জা নেই, সেটা হলো যে আধা ঘন্টা হাঁটি ট্রেডমিলে, এই এত দূরই, তারপরে অফিস। নিজেকে কি বলেন আপনি সকালে ঘুম থেকে উঠে? আমার একটা রুটিন আছে। আয়াতুল কুরসি জানেন তো? জি জি, অবশ্যই। সো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আমি 3বার আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে শুকর করি যে বেঁচে আছি, বাচ্চারা ভালো আছে, কোম্পানি চলছে, কোনো মেজর কোনো প্রবলেম নাই। আল্লাহর কাছে লাখ লাখ প্রথমেই শুকর করি, করে তারপর মাটিতে পা ফেলি, তার আগে ফেলি না। সো আমার বিশ্বাস আমাকে আসলে বাঁচিয়ে রাখে। বাহ, তবে সব কিছু আপনি যেভাবে বলছেন সেটাই তো আমাদের করা উচিত, কিন্তু আমরা করতে পারি না, কারণ আমরা এত অস্থিরতার ভেতরে থাকি। আমরা যখন দিন শেষে রাতে ঘুমোতে যাই, আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, এবং একটা রেসের ভিতরে কিন্তু আমরা সব সময় থাকি। তো এই যে সবার ছুটে চলা, সেগুলো হয়তো সবগুলো হয়তো প্রোডাক্টিভ ছুটে চলাও হচ্ছে না। এই প্রসঙ্গে আপনি কি বলবেন আমাদের মানব জীবনের দৌড়গুলো সম্পর্কে? আমরা সবাই কিন্তু দৌড়াচ্ছি, মানে এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু কেউ থেমে নেই। আমি যতই বলি যে আমি খুব স্থিত, আসলে অত স্থিত তো না। হ্যাঁ, একসাথে অন্তত 4টা কাজ বা 5টা কাজ করার চেষ্টা করি। কখনো আমি আপনাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলাম যে কখনো আলস্যে আমার দিন কাটে না বা কাটতে দেই না। একটু অলস বোধ করলেই মনে হয় একটা অপরাধ বোধে ভুগি, তখন মনে হয় যে এই সময়টা তো আরও কাজে লাগাতে পারতাম। তো ওই যে সারাক্ষণ একটা দ্বন্দ্বের মধ্যে থাকা, সবসময় একটা এক ধরনের কনফিউশনে থাকা, এটা আসলে সবাইকে তাড়া করে বেড়ায়, আমাকেও করে। দৌড়ের আমি বিপক্ষে না, কিন্তু আমি অসুস্থ দৌড়ের বিপক্ষে। হ্যাঁ, মানুষের মধ্যে যেই পরিমাণ হানাহানি, মানুষের মধ্যে যে পরিমাণ হিংসা, বিরোধ, এগুলো চলে এসছে,
শুধুমাত্র একজন আরেকজনের সামনে দৌড়াতে চায়, থাকতে চায় দৌড়ের রেসে। এই রেসটা খুবই আসলে আমাদের জন্য অপ্রয়োজনীয়। কারণ দেখেন, কবরে যাওয়ার সময় কেউ আমরা মনে রাখবো না কোন খেলায় আমরা প্রথম হয়েছিলাম বা কোন খেলায় হেরে গেছিলাম। হ্যাঁ, কাজে আমার মনে হয় বিবেকের রেসে এগিয়ে থাকাটা অনেক বেশি জরুরি, এবং সারাক্ষণ এই প্রতিযোগিতার মধ্যে থাকাটা আসলে মানুষকে ম্রিয়মাণ করে দেয় এবং ছোট করে। কারণ প্রতিযোগিতা আসলে আপনার কীর্তির কিন্তু কোনো সূক্ষ্ম পরিমাপ না। প্রতিযোগিতা আমাদের অংশগ্রহণ করতে হয় বলে করি, কিন্তু সেটাকে একেবারে বাধ্য কিন্তু প্রতিযোগিতা থেকে যদি আমরা খুব সিরিয়াসলি নেই এবং মনে করি যে আজকে আমাকে জিততেই হবে, তাহলে সবচাইতে মানে বড় পরাজয়ের ঝুঁকি কিন্তু আমার উপরেই থাকে, কারণ আমি তো প্রথম নাও হতে পারি। রাইট। তবে আমি একটা বিষয় শুনেছি যে একটা পরিসংখ্যানে বলেছিল যে সচেতন এবং অবচেতন মনে আমাদের ভেতরে হচ্ছে কি 1 কোটি 1 লাখ বিষয় নাকি ঢুকে, বা 1 সেকেন্ডে বোধহয় 40টা বিষয় এরকম ঢোকে। আপনি বোধহয় কোথাও বলেছিলেন। তো এই যে অনেক কিছু ঢোকে, অনেক কিছুতে আমরা প্রভাবিত হই, পক্ষপাত মুক্ত থাকা কি খুব সম্ভব? আমরা তো প্রভাবিত হতেই পারি। খুব কঠিন এটা। এবং একটা বই আছে হ্যারল্ড ব্লুমের, অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স। আমরা বলি না যে প্লেজারাইজ করেছে, এটা এই হুবহু কপি করেছে, চুরি করেছে, কিন্তু সবাই কিন্তু আমরা কোনো না কোনোভাবে কারোর দ্বারা অন্ততপক্ষে প্রভাবিত। এটা খুবই স্বাভাবিক। এবং প্রভাব মুক্ত থাকা জরুরি নাকি বিবেকের সাথে একান্তে কথা বলাটা জরুরি, সেটা আসলে বাঁচতে হবে। কেউই আসলে আমরা প্রভাব মুক্ত না, কারণ একেবারে স্বকীয় একটা ট্রেন্ড তো শুরু করতে পারবো না। কাজে কাউকে না কাউকে তো ফলো করতে হয়, কাউকে ভালো লাগে, কাউকে ভালো লাগে না। অনেক রকম বায়াস আমাদের মধ্যে ঢুকে, এই বায়াসগুলো আনকনশিয়াস বায়াসও আছে। কাজে সবসময় তো আমরা তো আর মহামানব না, আমরা সবসময় বাঁচতে পারি না যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য ক্ষতিকর। বাহ, আপনার একটু পছন্দের কবিতা আছে কবি হেলাল হাফিজের, বলুন। আছে, কিন্তু এখন কি সেই যুদ্ধে যাওয়ার সময়? আমার মনে হয় এখন আমরা সেই যুদ্ধে যাওয়ার কথা চিন্তা না করি। তবে প্রশ্নটা আমি এই কারণে করলাম যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, তারপরে লাইনটা কি? মিছিলে যাওয়ার তো শ্রেষ্ঠ সময়। সময়টা নিয়ে আমার জানতে চাই। হয় না যে আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা আজকে কাজ কালকের জন্য একটু ফেলে রাখি কিংবা কালকে করব। সময় কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই যে কালকের ফেলে রাখা বা পরের ঘন্টার জন্য ফেলে রাখা, এটার আমি একদম পক্ষপাতী না। যদি বলেন আমার একটা গুণ আছে, তাহলে আমার এইটা আছে। আমি কোনো টেক্সটের জবাব দেরি করে দেই না। কেউ কোনো কাজ দিলে চেষ্টা করি সাথে সাথে করে ফেলতে, কারণ আমার মনে হয় কালকে যদি ভুলে যাই বা কালকে যদি আমি আরও ব্যস্ত হয়ে যাই, তাহলে করাই হবে না কাজ। আপনার এত ব্যস্ততার মধ্যে এত টেক্সটের রিপ্লাই ইনস্ট্যান্ট দিতে পারেন আপনারা? কেন যেন দেই, দেই। ফোন আননোন নাম্বার ধরি না, কিন্তু টেক্সটের জবাব দিই। কারণ আমার মনে হয় যে মানুষটা আমাকে যোগাযোগ করতে চেষ্টা করছে, সেই মানুষটার নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, কোনো দরকারে আমাকে ফোন করেছে, হয়তো বা হ্যালো বলতেই ফোন করেছে, কিন্তু তার তো একটা তাগিদ থেকে করেছে। কাজে আমার সেটার উত্তর দেওয়াটা আমি মনে করি ফরজ। হ্যাঁ, আর ধরেন কেউ যদি আমাকে ফোন করে, কোনো সুপারিশ করে, আমি তো আর বিরাট কোনো মানুষ না, ধরেন একজনের জন্য আরেক মানে কোথাও বলে দেই, তখন আমার একটা জিনিস সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। আমার এক আঙ্কেল ছিলেন, উনি বলতেন যে কোনো ভিখারিকে দেখলে বলতেন যে আজকে ওর হাত এখানে, হ্যাঁ, তোমার হাত এখানে, কবে তোমার হাত এখানে হবে তুমি তো জানো না। সো আমি মনে করি যারা আমাকে ফোন করছেন, আমি যদি তার কোনো উপকারে লাগি, তাহলে আমার সন্তানদের যদি কোনো দিন কারোর কাছে কোনো প্রয়োজন হয়, তাহলে তারাও ঠিকবে না, কেউ না কেউ সাহায্য করবে। আমার মনে হয় এই কতগুলো স্টেপল ফিলসফি দিয়ে জীবন চালাই বলে বোধ হয় কোনো মতে চলে যাচ্ছে জীবন। কত কিছু শিখছি আজকে। না, কিচ্ছু না, এগুলো খুব খুব সাধারণ কথা, মানে এটা কোনো সাংঘাতিক গভীর কোনো দর্শনের কথা। তবে আপনার কথা শুনতেই ভালো লাগে, মনে হয় একটু ভালো মানুষ হয়ে যায় আর কি। মেধা এবং বুদ্ধিমত্তা, এই দুটোর মধ্যে কি কোনো ফারাক আছে? ব্রিলিয়েন্স কিংবা ইন্টেলিজেন্স? হ্যাঁ, আমার মনে হয় যে ইন্টেলিজেন্স হলো ওই যে আনপলিশড একটা ডায়মন্ড, হ্যাঁ, যে হীরাটাকে পলিশ করা হয়নি। হ্যাঁ, আর ব্রিলিয়েন্স হলো বেসিক্যালি
যখন পলিশড হয়ে যায় ডায়মন্ডটা, তো এমনি এমনি তো আর পলিশ হয় না, অনেক কাজ করতে হয়, তার পেছনে অনেক শ্রম দিতে হয়। তো এইটা আসলে ইন্টেলিজেন্স তো অনেকে ইন্টেলিজেন্ট আছে, কিন্তু কয়জন ওই জায়গাটায় যেতে পারেন, হ্যাঁ, কয়জন আসলে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন। পৌঁছাতে তখনই পারেন যখন নিজেকে ঘষা মাজা করেন। ঘষা মাজাটা খুব জরুরি, আর না হলে ব্রিলিয়েন্স আসে না। যদি তরুণদের জন্য জানতে চাই যে তরুণরা নিজেদের কর্মদক্ষতা কিভাবে আসলে বাড়াতে পারে, কারণ হয় না যে অনেক সময় আমরা আমাদের দেশে যেটা আমরা শুনি যে ছোটবেলা থেকে ভাবে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বাবা মার কাছে, কিন্তু পরবর্তীতে বেশিরভাগই আসলে হয়তো আরেক পেশায় চলে যায়, স্বপ্নগুলো আসলে একরকম থাকে না, লক্ষ্যটাও আসলে পুরোপুরি স্থির থাকে না। এই যে লক্ষ্য স্থির হওয়া এবং কর্মদক্ষতা বাড়ানো, এটার আসলে কোনো সংযোগ আছে? এখন তো আসলে নানা রকম ডাইভারশনস আছে, তাই না? স্ক্রিনের ডাইভারশন আছে, সোশ্যাল মিডিয়ার একটা ডাইভারশন আছে। আমাদের সময় তো এত কিছু ছিল না, আমরা একটাই ভেবেছি, একটাই করেছি। আমি সাংবাদিক হতে চেয়েছি, পারিনি, গিয়ে হয়েছি ব্যবসায়ী। একাডেমিক হতে চেয়েছি, পারিনি, হয়েছি গিয়ে আবার ব্যবসায়ী। তো আমাদের সময় একটা জিনিস ছিল যে যা কিছু আছে সেটা নিয়েই আমরা চেষ্টা করতাম যে ভালো করে করব। জীবন সামনে যে সুযোগটা এনে দিত, তার সেইটাকে পেরিয়ে অন্য কিছু ভাবতাম না। কারণ মনে হতো, মধ্যবিত্ত পরিবার থেকে বড় হওয়া তো সবসময় মনে হতো যে যদি এরপরে কোনো সুযোগ না আসে, এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতাম, যেটা আজকালকার বাচ্চারা ভোগে না। এটা কিন্তু অ্যাডমিরেবল যে ওদের কিন্তু আসলে কেউই খুব ইনসিকিউর না। প্রত্যেকটা মানুষই চেষ্টা করছেন কিছু না কিছু করবেন, একটা স্টার্ট আপ করবেন, নাহলে কিছু একটা করবেন। কাজে আমার মনে হয় মনের আনন্দটাকে সবাই যদি একটু গুরুত্ব দিয়ে কাজ করেন, তাহলে সেটাই তার লক্ষ্য হওয়া উচিত এবং সেটার পেছনেই ছোটা উচিত। এক্ষেত্রে প্রাসঙ্গিক প্রশ্ন যে চাকরি কিংবা ব্যবসা, এই দুটো করাইটা কি খুব জরুরি? হয় না যে আপনি যেটা বললেন মনের আনন্দে কাজ করা উচিত, কেউ যদি এই চাকরি কিংবা ব্যবসার বাইরে অন্য কিছু করতে চায়? নিশ্চয়ই করবে, এখন তো অনেক কিছু হয়। আমাদের এবারকার বাজেটে তো ক্রিয়েটিভ ইকোনমি আছে, রাইট। হ্যাঁ, তাহলে চিন্তা করেন কত কিছু করার জায়গা আছে। এবং যত দিন যায় তত দেখি যে যারা যারা তরুণ বা তরুণী, তারা বহু কিছু করে। ইনফ্লুয়েন্সার, টিকটকে যারা করে, এগুলোকে আমরা জীবনেও চিন্তা করেছি? এটাও তো একটা পেশা হয়ে গেছে। হ্যাঁ, মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে মানুষ আসলে এখন ইন্টারনেট, আপনি দেখেন পডকাস্ট করছেন, হ্যাঁ। তো আসলে জীবন তো বদলে গেছে, পৃথিবী বদলে গেছে। তো পৃথিবী যেই গতিতে ঘুরছে, সব কিছু পাল্টাচ্ছে। কাজে এখানে লক্ষ্য স্থির রাখা উচিত, কিন্তু মানুষ অনেক ফ্লেক্সিবলও। একজন ব্যবসায়ী কিন্তু এখন গানও করেন, একটা ব্যবসায়ী কিন্তু কবিতাও লিখতে পারেন। এভরিথিং ইজ ভেরি ইন্টারডিসিপ্লিনারি নাও। কাজে আমাদের পক্ষে আসলে একটা জিনিস ধরে আমাদের ছোটোবেলায় আমরা যা করেছি সেটা আমি কোনো মতেই কোনো তরুণকে বলি না, শুধু এইটা বলি যে শর্টকাটটা না নিতে। এটা তো খুব তাড়াতাড়ি সবাই বড়লোক হতে চায়, সেই খুব তাড়াতাড়ি বড়লোক হতে গিয়ে সবাই খাদে পড়ে। আর সবচাইতে তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা সহজ উপায় আছে, সেটা হলো কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া। হ্যাঁ, দক্ষিণ এশিয়ায়, হ্যাঁ আমি সত্যি কথা বলছি, দক্ষিণ এশিয়ায় বোধহয় আমার সেদিন একজন বন্ধু বললেন, এই কথাটা আমি তাকে কোট করছি না, কিন্তু বলেছেন যে আরে এমপ্লয়মেন্টের কথা কেন চিন্তা করো, কর্মসংস্থান তো সবচাইতে দেয় বেশি রাজনীতিবিদরা। আমি বললাম কীভাবে? বলে দেখো, ট্রাকের উপরে মিছিল, প্রত্যেকে কিছু না কিছু পাচ্ছে, তারপর বড় জনসভা, জনসমাবেশ, সব কিছু, সবাই কিন্তু কিছু না কিছু পাচ্ছে। সো যেখানে রাজনীতি ম্যাক্সিমাম জায়গায় আসলে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, ইটস বিকাম আ বিজনেস। সো আর কিছু না পারলে আমাদের তরুণরা সবাই রাজনীতির সাথে জড়িয়ে যান। এই প্রসঙ্গে একটা কথা বলি, অ্যানেকডোট। আনিস, আমার প্রয়াত স্বামী, যিনি মেয়র ছিলেন ঢাকা শহরে, তো উনি যখন প্রথম মেয়র হলেন তখন হঠাৎ করে বাড়িতে এসে বলছে যে আমি এত ডিপ্রেসড। আমি বললাম যে কেন ডিপ্রেসড? তো বলে যে যার কাছেই যাই, যদি জিজ্ঞেস করি যে তোমার নাম কি, তো নামটা বলে, তুমি কি করো, তো তখন বলে যে আমি অমুক একটি সংস্থার, অমুক একটি কি বলে অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট, বা অমুক একটা কোনো না কোনো লীগ দল কিছুর একটা প্রেসিডেন্ট, বা আমি বলে যে তুমি কি করো আমি জানতে চেয়েছি। ওরা সবাই রাজনীতি করে, হ্যাঁ। সো রাজনীতি তো পেশা হতে পারে না। এটার জন্য কিন্তু আমরা দায়ী, কারণ আমরা ছোটবেলা থেকে শেখাই না যে রাজনীতির মাহাত্ম্যটা আমরা কেউ শেখাই না। স্কুল কলেজে পড়ানো হয় না, অনেক কিছু পড়ি আমরা, কিন্তু রাজনীতি পড়ি না। স্কুল থেকে যদি রাজনীতি শেখানো হয়, আমাদের অনেক ভালো ভালো রাজনীতিবিদ বেরোবেন। কিন্তু এখন যে অবস্থায় আছি,
তাতে আমার সন্দেহ হয়।